এই সেপ্টেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা স্কুল থেকে দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের দশম শ্রেণীর যে ভৌতবিজ্ঞান রয়েছে, সেই ভৌতবিজ্ঞান থেকে আমি কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দেবো, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন ছিল, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2, তার আণবিক গুরুত্ব কত? তাহলে একটা অজানা গ্যাস বলেছে, তার বাষ্প ঘনত্ব আমরা জানি না, কিন্তু তার বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে কত? 2। তাহলে তার আণবিক গুরুত্ব কত? তাহলে আমরা যদি বাষ্প ঘনত্বটা তার বের করে, যে অজানা গ্যাসটা বলছে তার যদি বাষ্প ঘনত্বটা আমরা বের করতে পারি, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে তার আণবিক গুরুত্ব পেয়ে যাবো। যাই হোক, তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 1.1। অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত? আমি অক্সিজেনের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্ব আমি DO দিলাম, কত আমরা জানি 16। এবার অজানা গ্যাসের ধরিলাম গ্যাসটির বাষ্প ঘনত্ব কত, যেটা অজানা গ্যাস ধরিলাম, মানে অজানা গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? তো ধরলাম প্রদত্ত গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? dx, ঠিক আছে? এখন বলেছে শর্ত অনুযায়ী দেওয়া আছে dx বাই do সমান কত? 2। তাহলে dx কত? তাহলে dx কত হচ্ছে না 2 গুণিতক du সমান কত? 2 গুণিতক 16 সমান কত? 32। তাহলে প্রদত্ত গ্যাসটির বাষ্প ঘনত্ব কত পেলাম? 32। তার আণবিক ভর কত হবে বা মোলার ভর কত হবে? তাহলে আমাদের কি চেয়েছে না তার আণবিক গুরুত্ব কত? তাহলে প্রদত্ত গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? তাহলে 2 গুণিতক 32। তার যেহেতু তার বাষ্প ঘনত্ব 32, তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 2 গুণিতক বাষ্প ঘনত্ব সমান তার আণবিক গুরুত্ব। তাহলে 2 গুণিতক 32, বাষ্প ঘনত্ব যদি 32, তাহলে 2 গুণিতক 32 তাহলে কত হবে? 64। তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? তাহলে 64। তাহলে আমাদের অ্যানসার তাহলে কোনটা হবে? আচ্ছা, তাহলে ঘয়ের দাগে হবে। কোনটা হবে? আনসার তাহলে ঘর দাগে হবে। ঘর দাগে কি আছে? 64 গ্রাম পার মোল। এটা হয়ে গেল। এবার আসছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কি আসছে না গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাহলে যদি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অর্থাৎ Na+। Na+টা কোথায় যাবে? এই যাবে কোথায় যাবে না ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে সে কি করবে? একটি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে কি দাঁড়াবে? Na। তাহলে ইলেকট্রন গ্রহণ মানে তাহলে ক্যাথোডে কি হবে না ক্যাথোডে বিজারণ হবে। ইলেকট্রনের গ্রহণকে আমরা বলি বিজারণ, আর ইলেকট্রন ত্যাগকে আমরা কি বলি? জারণ। তাহলে অপশন কোনটা হবে? অপশন তাহলে কয়েকটা হবে। অপশন তাহলে কোনটা হবে? কয়েকটা। তাহলে কি হবে না ক্যাথোডে ধনাত্মক ও এখানে বিজারণ ঘটবে। কি হবে? ক্যাথোডে ধনাত্মক ও এখানে বিজারণ ঘটবে। তাহলে এটা হবে ক্যাথোডে ধনাত্মক ও এখানে কি ঘটবে? এখানে কি ঘটবে? বিজারণ ঘটবে। কি ঘটবে? বিজারণ ঘটবে। কেন বিজারণ ঘটবে না এখানে ইলেকট্রন ক্যাটায়ন অর্থাৎ সোডিয়ামটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। সে গিয়ে কি করবে? যেহেতু সোডিয়াম প্লাস ক্যাটায়ন, ওখান থেকে সেটা কি নেবে? ইলেকট্রন গ্রহণ করবে। কি হবে? সোডিয়াম পরমাণু হবে। ঠিক আছে? বা সোডিয়াম পরমাণু হোক, সোডিয়াম অণু হোক, যাই হোক কত হবে। ঠিক আছে? এবার 3 নম্বর কোশ্চেন আছে 3 ওহম ও 6 ওহম রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তার সমান্তরাল সমবায়ে তুল্য রোধের ফর্মুলা কি? সূত্র কি না 1/r সমান কি? তাহলে 1/3 প্লাস 1/6, তাই তো? তুল্য রোধ বলে দিয়েছে 6 ওহম আর 3 ওহম। তাহলে 1/3 1/6, তাহলে রসায়ন কত হচ্ছে 6। তাহলে 3 দুগুণে 6 প্লাস 1 6 কে 6 সমান 3/6 মানে 1/2। তাহলে আর কত দাঁড়াচ্ছে? 2 ওহম। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে 1/3 এর উত্তর কোনটা হবে? তাহলে
গয়ের দাগে, কোনটা হবে গয়ের, গয়ের উত্তর কত হবে 2 ওহম, 2 ওহম। ঠিক আছে, এবার কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশেষ পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? 2.1 একটা। এটা কি হবে না, পটাশিয়াম অরোসায়ানাইড। কিভাবে করব? পটাশিয়াম অরোসায়ানাইড, সংকেত কি হবে? কে এ ইউ। এ ইউ হচ্ছে কার চিহ্ন? গোল্ডের চিহ্ন, সোনার সংকেত। সোনার সংকেত কি? এ ইউ। আর সিএন হোল 2 পটাশিয়াম অরোসায়ানাইড চিহ্ন। ঠিক আছে, পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশেষ পদার্থ হিসেবে আমরা কি ব্যবহার করব? পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে সোনার প্রলেপ দিতে হলে আমরা তড়িৎ বিশেষ পদার্থ হিসেবে কি ধরবো? পটাশিয়াম অরোসায়ানাইড। নেক্সট প্রশ্ন কি ছিল? নেক্সট প্রশ্ন ছিল কিলোওয়াট ঘন্টা ও কিলোওয়াট ঘন্টা এর মধ্যে কোনটি ক্ষমতার একক? অবশ্যই কিলোওয়াট। তাহলে কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক, তাহলে কোনটা হবে? কিলোওয়াটটা হচ্ছে ক্ষমতার একক। কিলোওয়াট কেডব্লিউ, এটা কার একক? কিলোওয়াট হচ্ছে কার একক? ক্ষমতার একক। কিন্তু কিলোওয়াট ঘন্টা, আরেকটা অপশন আছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা কিন্তু ক্ষমতার একক নয়, কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক। কার একক? তড়িৎ শক্তি পরিমাপের একক কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, বা বিওটি, বা যেটাকে আমরা ইউনিট বলি, যেটা বাড়িতে বিদ্যুৎ বিল নির্ণয় করা হয়, বা বাড়িতে বিদ্যুৎ কত ইউনিট খরচ হয়েছে সেটা আমরা কিলোওয়াট ঘন্টাতে নির্ণয় করি। ঠিক আছে, তাই হোক। এবার 2.3 ছিল ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা। তাহলে এসি ব্যবহারের সুবিধা, এসি তড়িৎ উৎপন্ন করতে খরচ অনেক কম হয়। তাহলে এটা কি লিখবো? 1 নম্বর পয়েন্ট কি লিখবো আমরা? না, উৎপাদন খরচ অনেক কম, তাই তো। তাহলে উৎপাদন খরচ কম, অনেক কম। ঠিক আছে, 2 নম্বর কি না, আমরা এসি ভোল্টেজটাকে ট্রান্সফরমারের সাহায্যে ইচ্ছে খুশি বাড়াতে পারি, কমাতে পারি। ঠিক আছে, আমাদের যে সমস্ত বাড়ির লাইনগুলো রয়েছে, প্রত্যেকের বাড়িতে যে সমস্ত লাইনগুলো রয়েছে, সাধারণভাবে আমাদের এসি লাইন রয়েছে, যেটা আমরা ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজটাকে বাড়াতে পারি, আবার কমাতে পারি। ঠিক আছে, তাহলে 2 নম্বর কি হচ্ছে না, এসি ভোল্টেজকে ইচ্ছে খুশি বাড়ানো যায় এবং কমানো যায়। তাহলে কি লিখবো? না, ট্রান্সফরমারের সাহায্যে। কি? ট্রান্সফরমারের সাহায্যে এসি ভোল্টেজ কে ইচ্ছে খুশি বাড়ানো যায়, কমানো যায়। ইচ্ছে খুশি বাড়ানো বা কমানো যায়। ঠিক আছে, 3 নম্বর কি হচ্ছে না, এটা হচ্ছে দূরে কোথাও পাঠাতে হলে তার খরচটা কিন্তু অনেক কম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, দূরে কোনো স্থানে পাঠাতে হলে এই ভোল্টেজটা কিন্তু খরচ অনেক কম হয়, তাই তো। তাহলে দূরবর্তী স্থানে প্রেরণের জন্য খরচ কম। তাহলে দূরবর্তী স্থানে এসি তড়িৎ পাঠাতে খরচ কম। তাই, ঠিক আছে, পাঠাতে খরচ অনেক কম। ঠিক আছে, এর খরচ অনেক কম। যাই হোক, এগুলো হলো, আরো অনেক আছে। ঠিক আছে, তাহলে কি বলছে যে না, এসি ব্যবহারের সুবিধা কি হলো না, এসি তড়িৎটা আমরা এসি তড়িৎ হচ্ছে উৎপাদন আমাদের অনেক কম খরচ হয়। তারপর হচ্ছে না, ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে আমরা ইচ্ছে খুশি বাড়াতে পারি। তারপর দূরবর্তী কোনো স্থানে পাঠাতে হলে আমাদের খরচা অনেক কম হয়। ঠিক আছে, এবার আসছি ফ্লেমিং এর বাম-হস্ত নিয়ম। এটা প্রত্যেকেই জানি আমরা। কি বলা হচ্ছে, ধরো এই বাঁ হাতের এটা যদি তর্জনী বরাবর
কি হয়? চৌম্বক ক্ষেত্র। কি ক্ষেত্র? চৌম্বক ক্ষেত্র। আর হচ্ছে মধ্যমা বরাবর কি? তড়িৎ প্রবাহ। কি? তড়িৎ প্রবাহ। তাহলে এই বিদ্যমানগুলি বরাবর কি হবে? পরিবাহীর কি হবে? গতি হবে। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এটা হচ্ছে ফ্লেমিং এর বামাস্ত নিয়ম। ফ্লেমিং এর বামাস্ত নিয়ম কি বলছে? যদি তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র এবং মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখ হয়, তাহলে বিদ্যমানগুলি বরাবর কি হবে? পরিবাহীর গতি হবে। ঠিক আছে? তাহলে কি বলছে না, যদি বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করা হয়, কি লিখব? বাম হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি বাম হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলিকে সমকোণে রেখে, কি রেখে? সমকোণে রেখে যদি প্রসারিত করা হয়, যদি কি করব আমরা? প্রসারিত করব। সমকোণে রেখে যদি প্রসারিত করা হয়, বাম হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলিকে সমকোণে রেখে যদি প্রসারিত করা হয় এবং বাম হাত এবং তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে কি না, বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ কি বলা হচ্ছে না, যদি চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ যদি পরস্পর সমকোণে থাকে, যদি এবার তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে রেখে যদি কোনো পরিবাহীকে রাখা হয়, তাহলে সেই পরিবাহী কি করবে? একটা বল পাবে। তারপরে এই পরিবাহীটা কিন্তু ঘুরতে থাকবে। পরিবাহীটা কি করতে থাকবে? ঘুরতে থাকবে। তো এই সূত্রকে কাজে লাগিয়ে আমাদের ফ্যান, আর্মেচার, মোটর, তার বাল্ব চক্র, আরো বহু বৈদ্যুতিক যন্ত্র তৈরি করা হয়েছে। ঠিক আছে? সব কিন্তু এই চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র পরস্পর সমকোণে রেখে যদি আমি তড়িৎ প্রবাহ বা চৌম্বক প্রবাহ চালনা করা হয়, তাহলে ওই পরিবাহীটা গতি পাবে, সে তখন ঘুরতে থাকবে। অর্থাৎ এই বলের প্রভাবে ঘুরতে থাকুক, তারপর তার মধ্যে বলের সৃষ্টি হবে, সেটা এখানে দেখানো হয়েছে। সেটা হচ্ছে কোন? বৃদ্ধাঙ্গুলি বরাবর হবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? বাম হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলিকে সমকোণে রেখে যদি প্রসারিত করা হয়, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করলে, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র আর মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, ঠিক আছে, করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি কি? পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। বৃদ্ধাঙ্গুলি কি করবে? বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে? এটা ছিল ফ্লেমিং এর বামস্ত নিয়ম। লাস্ট কোশ্চেন কি ছিল? একটা কোশ্চেন ছিল 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেটের ভেঙে ফেলি আমরা। তাহলে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ভেঙে কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব কত? ক্যালসিয়ামের 40 গুণিতক 1 প্লাস কার্বনের 12 গুণিতক 1, অক্সিজেনের 16 পারমাণবিক গুরুত্ব 3 সমান কত দাঁড়াচ্ছে? এটা 100। ঠিক আছে? তাহলে কি পেলাম না, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব বা আণবিক ভর কত পেলাম? 100।
এবার কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইড আমি বের করো, কার্বনের 12 পারমাণবিক ভর 12 গুণিতক 1 প্লাস অক্সিজেনের 16 গুণিতক 2, তখন কত হবে 44। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 44 গ্রাম। তাহলে 50 গ্রাম থেকে কত হবে 22 গ্রাম। ঠিক আছে, তাহলে কি করব না 100 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 44 গ্রাম CO2। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাবে কত 44/100 গুণিত 50, 50 2 100 2 22। তাহলে উত্তর কত হবে না আমরা 22 গ্রাম CO2 পাওয়া যাবে। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো না 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো। ঠিক আছে, লাস্ট অঙ্ক রয়েছে যে দুটি পরিবাহী দুটি ধাতব তারের দৈর্ঘ্য দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত দেওয়া আছে না এটা 4.1 দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:1। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে L1/L2 সমান 2/1। এবার কি বলেছে তাদের ব্যাসার্ধ অনুপাত 1:2। তাহলে আমরা এটা লিখতে পারি R1/R2 সমান কত লিখব আমরা 1/2। তাহলে R1/R2 যদি 1/2 হয় তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করতে পারি কিভাবে, তাহলে A1/A2 সমান কত হবে আমরা যদি বৃত্তাকার ধরো তারের প্রস্থ তারটা সাধারণত বৃত্তাকার যেগুলো তারের প্রস্থক্ষেত্র কিভাবে হয় এইভাবে বৃত্তাকার হয়, বৃত্তাকার মোড়। ঠিক আছে, তাই তো। তো এই বৃত্তের ক্ষেত্রফল দেবো তাহলে পাই আর স্কয়ার। তাহলে A1/A2 মানে কি পাই আর স্কয়ার মানে কি পাই R1 স্কয়ার বাই পাই R2 স্কয়ার মানে কত দাঁড়াচ্ছে পাই পাই কাটাল তাহলে কত হচ্ছে একের R1 স্কয়ার মানে কত 1 স্কয়ার আর R2 স্কয়ার মানে 2 স্কয়ার মানে কত হবে 1/4। তাহলে রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে, রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে, রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে ρ1/ρ2 সমান কত হবে 3/4। ঠিক আছে, এবার আমরা আসবো দুটো ধাতব তারের রোধের অনুপাত, তাই তো নাকি। তাহলে আমি কি লিখবো R1/R2 সমান কি দাঁড়াবে তাহলে না R1 সমান কি R1 সমান হচ্ছে ρ1 L1/A1, R2 সমান কি হবে না ρ2 L2/A2, এটা আমরা জানি। ঠিক আছে, তো এখানে বসিয়ে দেবো তাহলে ρ1 L1/A1। ঠিক আছে, তাহলে রোধাঙ্কের অনুপাত কত হলো 3/4, 3:4 ছিল, তাহলে ρ1/ρ2 কত হলো 3/4। এবার আসছে তাহলে R1 সমান কি না R1 সমান কত হবে না ρ1 L1/A1 আর R2 অপরোধটি প্রথম যদি এইটা হয় তাহলে অপরোধটি কি হবে R2 সমান কি দাঁড়াচ্ছে তাহলে ρ2 L2/A2। ঠিক আছে, এবার আমি R1/R2 করব তাহলে কি দাঁড়াবে না ρ1 L1/A1 আর R2 মানটা এখানে বসাও, এটা উল্টে যাবে যেহেতু R2 নিচে আছে, অর্থাৎ উপরে হবে A2 নিচে হবে ρ2 আর L2, অর্থাৎ কি দাঁড়াচ্ছে ρ1/ρ2 গুণিতক L1/L2 গুণিতক A2/A1 আর মান বসাও। ρ1/ρ2 কত আছে 3/4, L1/L2 কত আছে 2/1, A2/A1 এখানে A1/A2 হচ্ছে 1/4, তাহলে A2/A1 কি এটা উল্টে যাবে অর্থাৎ 4টা উপরে নিচে 1, তাহলে এই 4 কাটা তাহলে কত দাঁড়াচ্ছে 6/1, কত দাঁড়াচ্ছে 6, তাহলে R1 is 2 R2 এর কত দাঁড়াচ্ছে 6:1। ঠিক আছে, এই ছিল মোট এই সেপ্টেম্বর মাসে ভৌতবিজ্ঞানে তোমাদের ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরবর্তীতে অন্য কোনো অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আবার আমাদের ক্লাস হবে।